ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্স ক্লাসে আজকের আমরা পদার্থের অণু পরমাণু এই সমস্ত নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে অর্থাৎ ক্লাস 6-এ তোমরা মৌল, যৌগ, মিশ্র এবং মৌলের অণু পরমাণু, মৌলের চিহ্ন, সেই চিহ্ন লেখার কৌশল এই সমস্ত সম্বন্ধে পড়ে এসেছো। তাও আমি একটুখানি ব্যাপারটা বলে দিই। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যে কণার মধ্যে সেই মৌলিক পদার্থের সমস্ত ফিচার্স, সমস্ত গুণ বর্তমান থাকে। সেই পরমাণুগুলো পরিবেশে স্বাধীনভাবে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে যেগুলো লিখেছি, হাইড্রোজেন পরমাণু পরিবেশে কিন্তু স্বাধীনভাবে থাকে না, কিন্তু আয়রন বা লোহার পরমাণু পরিবেশে স্বাধীনভাবে থাকতে পারে। আর এই পরমাণুরাই রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় একদম সক্রিয় সরাসরিভাবে অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়া আমরা পরের ক্লাসে শিখব। আজকের আমরা অণু পরমাণু নিয়ে আলোচনা করব। চিহ্ন কিভাবে লিখতে হয়, সেই লেখার কায়দাগুলো কি এবং কোন মৌলের কি চিহ্ন, সেগুলো আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। তার মধ্যে যেমন কয়েকটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি। ক্যাপিটাল এইচ হলো হাইড্রোজেন পরমাণুর চিহ্ন, এফি হলো লোহার পরমাণুর চিহ্ন, আর এই জি হলো পারদের পরমাণুর চিহ্ন। আমাদের বইতে অনেক চার্ট আছে, সেই চার্টে প্রচুর মৌলের নাম লেখা আছে। তোমরা সেই মৌলের নাম এবং তার করেসপন্ডিং চিহ্ন সেইগুলো নিজেদের মতন প্র্যাকটিস করবে। আচ্ছা, এইবারে পরমাণু প্রথমে কিন্তু ভাঙা যায়নি। ভাবা হয়েছিল পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাই হচ্ছে পরমাণু এবং সেই পরমাণু অবিভাজ্য। অ্যাকচুয়ালি অবিভাজ্য কনসেপ্ট থেকেই কিন্তু পরমাণুর ইংলিশ নাম অ্যাটম, সেই কথাটা এসেছে। অ্যাটম কথাটার মানে কিন্তু যাকে ভাঙা যায় না। এই পরমাণুকে পরবর্তীকালে যখন ভাঙা হলো, আমরা জানি তার মধ্যে আবার সাব অ্যাটমিক পার্টিকলস কী কী পাওয়া গেল। প্রোটন পাওয়া গেল, যার মধ্যে দেখা গেল পজিটিভ চার্জ রয়েছে। ইলেকট্রন পাওয়া গেল, যার মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে, এবং নিস্তড়িত নিউট্রন পাওয়া গেল। এইখানে পরমাণুর মধ্যে আবার দেখা গেল খুব ছোট্ট একটা জায়গায় প্রোটন আর নিউট্রনরা সমস্ত ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে। এই স্থানটার নাম দেওয়া হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে তাহলে কারা থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তার মধ্যে একজনের পজিটিভ চার্জ আর একজন নিস্তড়িত, তাই নিউক্লিয়াসের সমগ্র চার্জ হয়ে গেল পজিটিভ। এইবারে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এটা আমরা জানতে পারলাম। এবং কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকবে সেগুলো আমরা পরবর্তীকালে আবিষ্কার করতে পেরেছি। একটা কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকে বলা হয় সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। তাহলে ধরা যাক হাইড্রোজেন পরমাণু, একটা পরমাণুর মধ্যে একটাই প্রোটন থাকে, তাই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো 1। অক্সিজেনের একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে 8টা প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। আর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আর নিউট্রন থাকে, মানে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা, সেইটাকে বলা হয় সেই পরমাণুর ভর সংখ্যা বা মাস নাম্বার। তাহলে প্রোটন, শুধুমাত্র প্রোটনের সংখ্যাটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যেমন অক্সিজেনের 8টা প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। কিন্তু অক্সিজেনের নিউক্লিয়াসের মধ্যে 8টা প্রোটন থাকার পরও আরও 8খানা নিউট্রন আছে, তাহলে অক্সিজেনের ভর সংখ্যা হলো 8 + 8 16। এখন একটা পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, তার মানে পরমাণুর মধ্যে কিন্তু তড়িৎ রয়েছে। কিন্তু আমরা কোনো পরমাণুকেই কিন্তু সাধারণ অবস্থায় তড়িতাহিত অবস্থায় পাই না। এটা কেন ঘটে? কারণ সাধারণ অবস্থায় একটা পরমাণুর মধ্যে
প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে যতখানি পজিটিভ চার্জ আছে ততখানি নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়। মানে যদি 5টা প্রোটন থাকে 5টা ইলেকট্রন, 5টা প্রোটনের চার্জ +5, 5টা ইলেকট্রনের চার্জ -5, তাহলে মোট চার্জ কত? +5 -5 মানে 0। তাই জন্য পরমাণুটা নিস্তড়িত। আমরা বাইরে থেকে আউটপুট হিসেবে কোনো তড়িৎকে পাই না, তাই জন্য পরমাণু নিস্তড়িত। এখানে আমি কিন্তু একটা কথা দুবার উচ্চারণ করলাম যে সাধারণ অবস্থায় পরমাণুগুলো নিস্তড়িত হয়। সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। কারণটা কি? কারণ কোনো সময় পরমাণুরা তার সর্ববহিস্থ যে কক্ষপথ আছে, আমি যে বললাম বিভিন্ন কক্ষপথ ইলেকট্রনগুলো মুভ করছে, সেই সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনকে কখনো কখনো এক বা একাধিক ইলেকট্রন সে তার প্রয়োজন মতো বাইরে বের করে দেয়, বা সে বাইরে থেকে এক বা একাধিক ইলেকট্রনকে তার বাইরের কক্ষপথে হাজির করে নেয়। তাতে কি হলো? যদি ইলেকট্রনের সংখ্যা চেঞ্জ হয়ে যায় তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার ব্যালেন্স নষ্ট হয়ে গেল। ইলেকট্রন যদি বেরিয়ে যায় ইলেকট্রন কমে গেল, প্রোটন বেশি হয়ে গেল। আর যদি ইলেকট্রন কক্ষপথে নিয়ে আসে তাহলে ইলেকট্রন বেড়ে গেল, প্রোটন কমে গেল। প্রোটন ইলেকট্রনের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া মানে কি? পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের ব্যালেন্সও নষ্ট হয়ে যাওয়া। তখন কিন্তু পরমাণুটা আর নিস্তড়িত রইল না। পরমাণুটায় তখন ইলেকট্রন কম হয়ে গেলে পজিটিভ চার্জ বেশি হয়ে গেল, আর ইলেকট্রন বেশি হয়ে গেলে নেগেটিভ চার্জ বেশি হয়ে গেল। মানে পরমাণুটা তখন তড়িতাহিত হয়ে গেল, চার্জড পরমাণু হয়ে গেল। আর এই তড়িতাহিত বা চার্জড পরমাণুকে আমরা বলি আয়ন। পরমাণুগুলো নিজস্ব ফিচার অনুযায়ী ইলেকট্রন দেওয়া বা ইলেকট্রন নেওয়া এগুলো সংঘটিত করে থাকে। নর্মালি তারা রাসায়নিক বিক্রিয়ার সময় এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। চলো একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক এটা সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণুতে 11খানা প্রোটন আছে নিউক্লিয়াসে। তাহলে সাধারণ অবস্থায় নিস্তড়িত পরমাণুতে 11খানাই ইলেকট্রন থাকবে। তারা ফার্স্ট কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 8টা, হয়ে গেল 10টা, আর লাস্ট কক্ষপথে 1টা ইলেকট্রন রয়েছে। পরমাণুগুলো সব সময় চেষ্টা করবে সুস্থিরতা লাভ করার জন্য, এবং তারা সুস্থিরতা তখনই লাভ করে যখন তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। সোডিয়াম পরমাণু কি দেখলো? তার লাস্ট কক্ষপথে যে 1খানা ইলেকট্রন ঘুরছে তাকে যদি বের করে দেওয়া হয় তখন এই সেকেন্ড কক্ষপথটা হয়ে যাবে তার লাস্ট কক্ষপথ, এবং অলরেডি সেখানে 8খানা ইলেকট্রন এক্সিস্ট করছে। তাহলে সোডিয়াম পরমাণুকে সুস্থিরতা লাভের উপায় হচ্ছে ওই একটা ইলেকট্রনকে বের করে দেওয়া। তাই জন্য যখন একটা ইলেকট্রন ওখান থেকে বেরিয়ে গেল তখন ওর 11টা ইলেকট্রন থেকে ওর ফার্স্ট কক্ষপথে 2টো আর পেছনের কক্ষপথটাতে 8টা, 10টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু প্রোটন সংখ্যা তো চেঞ্জ হলো না, প্রোটন সংখ্যা রয়ে গেল 11টাই। তার মানে ওর 11খানা প্রোটন আর 10খানা ইলেকট্রন হয়ে তার মোট ব্যাপারটা ওই তার যে চার্জের ব্যালেন্সিংটা সেটা নষ্ট হয়ে গেল, হয়ে গিয়ে তার 1 ইউনিট পজিটিভ চার্জ এক্সট্রা হয়ে গেল। তাই জন্য তৈরি হলো Na+ আয়ন, এবং তার মানে সোডিয়াম পরমাণু পজিটিভ আয়ন তৈরি করলো। এই পজিটিভ আয়নকে আবার আমরা ক্যাটায়ন বলি, যে কোনো পজিটিভ আয়নকে আমরা ক্যাটায়ন বলি। আর একটা উদাহরণ দেখি, একটা ক্লোরিন পরমাণু। সেখানে তার নিউক্লিয়াসে 17খানা প্রোটন আছে। তাহলে 17খানা ইলেকট্রন থাকবে সাধারণ অবস্থায়। প্রথমটাতে 2টো, তারপরেরটাতে 8টা, কটা হয়ে গেল? 10টা, আর পেছনেরটাতে 7টা। সেও কিন্তু সুস্থির নয়, সে তখন চাইবে এই লাস্ট কক্ষপথটাতে 8টা ইলেকট্রন করতে। 7খানা ইলেকট্রন বের করে দেওয়ার থেকে একটা ইলেকট্রন নিয়ে 8খানা করে নেওয়াটা অনেক ওর পক্ষে ইজিয়ার। তাই জন্য সে কী করবে? একটা ইলেকট্রন সে গ্রহণ করবে,
ফলে আউটার মোস্ট যে শেল রয়েছে সেখানে কিন্তু পুরোপুরি দেখো 8খানা ইলেকট্রন দিয়েই ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে ওর লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, সুস্থির হয়ে গেল। ক্লোরিন কিন্তু যখন আয়ন গঠন করলো তখন এই যে একটা ইলেকট্রন যখন নিল তখন কিন্তু তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18টা, কিন্তু প্রোটন সংখ্যা সেই 17টাই রয়ে গেছে, অর্থাৎ 1 ইউনিট নেগেটিভ চার্জ এক্সট্রা হলো, তাই সে Cl মাইনাস আয়ন গঠন করলো। আর এই নেগেটিভ আয়নকে আমরা বলি অ্যানায়ন। যখন সোডিয়াম আর ক্লোরিন রাসায়নিক বিক্রিয়া করবে তখন সোডিয়াম ওই সুস্থিরতা লাভ করার জন্য একটা ইলেকট্রন বের করে দেবে, আর ক্লোরিন সুস্থিরতা লাভ করার জন্য ওই একটা ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে আসবে, ফলে এরা দুজনে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গিয়ে কী তৈরি করবে? সোডিয়াম আর ক্লোরিনের অণু, যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেদিকে আমরা পরে আসছি। তাহলে আশা করি এখন আমরা আয়ন ফর্মেশন এবং ক্যাটায়ন অ্যানায়ন এগুলো আমরা বুঝতে পারলাম। বইতে দেখবে আরও অনেক ছবি আছে, এই স্বল্প সময়ের মধ্যে তো এত কিছু বলা সম্ভব নয়, সেইগুলো জাস্ট ওই পিকচারগুলো স্টাডি করবে কিভাবে তাদের আয়ন তৈরি হচ্ছে, কোনটা ক্যাটায়ন হচ্ছে কোনটা অ্যানায়ন হচ্ছে, সেগুলো জাস্ট স্টাডি করবে। আচ্ছা, ক্লাস 6-এ মৌলের পরমাণুর চিহ্ন পড়ার সাথে সাথে তোমরা কিন্তু আর একটা জিনিসও পড়েছিলে, সেটা হলো মূলক বা র্যাডিক্যালস। র্যাডিক্যাল আর অণুর মধ্যে একটা তফাৎ রয়েছে, যেটা আমি এখানে নোট করেছি। সেটা হলো অণুরা কিন্তু তৈরি হচ্ছে যখন পরমাণুরা রাসায়নিকভাবে যুক্ত হচ্ছে। যেমন সালফার আর অক্সিজেন রাসায়নিকভাবে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন রাসায়নিকভাবে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে। আর যখন পরমাণুগুলো 2 বা ততোধিক পরমাণু যখন জোটবদ্ধভাবে থেকে একটা ইউনিট পরমাণু হিসেবে আচরণ করে তখন তাকে বলা হয় মূলক। যেমন সালফার আর অক্সিজেন, 4টে অক্সিজেন একটা সালফার জোটবদ্ধভাবে সালফেট মূলক তৈরি করে। নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়াম মূলক তৈরি করে। এইগুলো কিন্তু আমরা ভীষণ গুলিয়ে যাই, আমাদের কোনটা অণু আর কোনটা মূলক সেইটা কিন্তু কনসেপ্ট আমাদের গুলিয়ে যায়, আর যেন না গুলোয়। এখন এই যে আমি বললাম যে এই অ্যানায়ন আর ক্যাটায়ন তৈরি করার ব্যাপারে পরমাণুগুলো তাদের নিজস্ব ফিচার অনুযায়ী ইলেকট্রন কে দেবে কে নেবে সেটাও যেমন তাদের নিজস্ব ফিচার অনুযায়ী ডিপেন্ড করে, আর কটা করে ইলেকট্রন দেবে বা কটা করে ইলেকট্রন গ্রহণ করবে সেটাও কিন্তু তাদের ফিচারের ওপরই নির্ভর করে। এই ফিচারটাকে একটা টার্ম দিয়ে বোঝানো হয়, সেই টার্মটা হচ্ছে যোজ্যতা। যোজ্যতা কাকে বলবো? রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌলের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে তাকে বলবো তার যোজ্যতা। যেমন এখানে সোডিয়াম পরমাণুর যোজ্যতা হচ্ছে 1, ক্লোরিন পরমাণুরও যোজ্যতা হচ্ছে 1। তারপরে আরও যোজ্যতা হচ্ছে, সংজ্ঞা হচ্ছে যে একটা মৌলের একটা পরমাণু রাসায়নিক বিক্রিয়া করার সময় যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জোট বেঁধে যৌগ গঠন করবে। যেমন এইখানে যৌগ করার সময় নাইট্রোজেনটা 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাই নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। আর একটা মৌলের একটা পরমাণু হাইড্রোজেন আছে এমন কোনো যৌগ, মানে হাইড্রোজেন ওলা কোনো যৌগ, সেখান থেকে যতগুলো হাইড্রোজেনকে তাড়াতে পারবে রাসায়নিক বিক্রিয়া করার সময়, এইগুলো হচ্ছে তাদের যোজ্যতার পরিমাপ। তাহলে যোজ্যতার পরিমাপ কি? প্রথমত সবসময় জানবে যোজ্যতার পরিমাপ হচ্ছে একটা যে কোনো মৌলের একটা পরমাণু সে প্রথমত যতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা বর্জন করছে, কিংবা সে রাসায়নিক বিক্রিয়া করার সময় যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারছে, কিংবা সে হাইড্রোজেনের কোনো যৌগ থেকে যতগুলো হাইড্রোজেন পরমাণুকে তাড়াতে পারছে, প্রতিস্থাপিত করতে পারছে, সেইটা হচ্ছে তার যোজ্যতার পরিমাপক। এখানেও বলছি তোমাদের বইতে প্রচুর প্রচুর যোজ্যতার চার্ট আছে। সমস্ত কটা মৌলের নাম, তার করেসপন্ডিং চিহ্ন এবং তার করেসপন্ডিং যোজ্যতা কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন সোডিয়াম ক্লোরিন তো বলে দিয়েছি, হাইড্রোজেন তার যোজ্যতা হচ্ছে 1, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, 3 যোজ্যতা হচ্ছে অ্যালুমিনিয়ামের, 4 যোজ্যতা হচ্ছে কার্বনের, 5 হচ্ছে ফসফরাস। এইভাবে তোমরা নিজেরা একটা ছক কষে নিয়ে মুখস্থ করবে, তাহলে আর ভুলবে না। কিন্তু সবসময় সমস্ত মৌল
তারা যে একটাই যোজ্যতাকে আঁকড়ে থাকে, একরকমই যোজ্যতা নিয়ে রাসায়নিক বিক্রিয়া করে তা কিন্তু নয়। রাসায়নিক বিক্রিয়া করার সময় অনেক সময় দেখা যায় এক একটা মৌল যৌগ গঠন করার সময় তারা একাধিক যোজ্যতা, মানে একটা রাসায়নিক বিক্রিয়া একরকম যোজ্যতা নিয়ে সে রাসায়নিক বিক্রিয়া করলো, আবার অন্য রাসায়নিক বিক্রিয়া তার যোজ্যতাটা দেখতে পাচ্ছি আমরা আলাদা হয়ে গেল। তাদের যোজ্যতাটাকে পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়। যেমন কপার পরিবর্তনশীল যোজ্যতা শো করে। নাইট্রোজেন, কপারের হচ্ছে 1 আর 2 হয়। নাইট্রোজেন পরিবর্তনশীল যোজ্যতা শো করে। নাইট্রোজেনের যোজ্যতা হয় 1, 2, 3, 4, 5, এই 5 রকম যোজ্যতা দেখতে পাওয়া যায়। আয়রনেরও পরিবর্তনশীল যোজ্যতা আছে 2 আর 3। এবারে এরা যখন যৌগ তৈরি করে, সেই যৌগের যখন নামকরণ করা হয়, তখন আবার এরা যদি যৌগ তৈরি করার সময় এই লোয়ার ভ্যালেন্সি মানে কম যোজ্যতাটা নিয়ে যদি তারা যৌগ গঠন করে, তখন তাদের নামের পাশে আস কথাটা যোগ হয়। অর্থাৎ কপার 1-এর যে যৌগ সেটার নাম হবে কিউপ্রাস সামথিং, আয়রন 2-এর যে যৌগ সেটার নাম হবে ফেরাস সামথিং। আর যদি কপার 2-এর কোনো যৌগ হয়, মানে তার বেশি যোজ্যতাটা যদি যুক্ত হয়, তখন তার নামের পাশে ইক কথাটা যুক্ত হবে। অর্থাৎ কপার 2 তার যৌগটা হচ্ছে কিউপ্রিক। আর আয়রনের 3 যদি যোজ্যতা হয়, আয়রন 3-এর যে যৌগ তার নামকরণ করার সময় আমরা ফেরিক কথাটা ইউজ করব। এইবারে যৌগ তো গঠন করলাম, সেই যৌগের মৌলের পরমাণুকে তো আমরা সিম্বল বা চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে যৌগের অণু যেটা বা মৌলের অণু, সে অণুকে আমরা কি দিয়ে প্রকাশ করি? অণুর চিহ্নকে আমরা বলি সংকেত বা ফর্মুলা। এখন আমরা শিখব সংকেত লেখার নিয়ম। কিন্তু সংকেত তৈরি করতে গেলে, মানে সংকেত লেখার নিয়ম শিখে যখন আমরা সংকেত তৈরি করব, তখন আমাদের সবার আগে যেটা করতে হবে, কোন মৌলের কি চিহ্ন এবং অতি অবশ্যই তার যোজ্যতা কত, সেই সম্বন্ধে আমাকে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকতে হবে। কারোর যোজ্যতা যদি আমার মাথায় না আসে, আমি কোনো দিনও তার সংকেত তৈরি করতে পারবো না। দেখা যাক, ধরা যাক জলের একটা জলের অণু তৈরি হয় আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, অক্সিজেনের যোজ্যতা হলো 2। যখন আমরা জলের অণুর সংকেত লিখব, তখন মানে ক্রস হবে, এর যোজ্যতা যাবে এর ডান দিকের নিচে আর এর যোজ্যতা যাবে এর ডান দিকের নিচে। মানে হাইড্রোজেনের 1 যাবে অক্সিজেনের এখানে, আর অক্সিজেনের 2 যাবে হাইড্রোজেনের এইখানটা পাশে নয়, কিন্তু নিচের দিকে, ডান দিকে নিচের দিকে কোণে। তার মানে জলের অণুর সংকেত হবে H2O1। আমরা কিন্তু 1টা লিখি না, 1টা শুধুমাত্র ও লিখি। তাই জন্যেই জলের সংকেত H2O। আমরা কিন্তু সবাই জানি জলের সংকেত H2O। কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে কার্বন আর অক্সিজেন নিয়ে। কার্বনের 4 যোজ্যতা, অক্সিজেনের 2 যোজ্যতা, তাই জন্য C2O4। এই 2 আর 4 এইভাবে কিন্তু আমরা লিখি না। আমরা কি করি, এই যে C2O4, এই 2 আর 4 এইগুলোর যে অনুপাতের লঘিষ্ঠ আকার করে আমরা প্রকাশ করি। অলরেডি কিন্তু আমরা অঙ্কে অনুপাত পড়ে এসেছি এবং তার লঘিষ্ঠ আকার করতেও যথেষ্ট শিখে গেছি। 2 আর 4-এর লঘিষ্ঠ আকার কত হবে? 1:2। তার মানে C1O2। 1টা আমরা লিখি না, তাই জন্য কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো CO2। বোঝা গেছে? অ্যামোনিয়াম সালফেট, তার মধ্যে অ্যামোনিয়াম মূলক আছে NH4 যার ভ্যালেন্সি 1 এবং সালফেট মূলক যার ভ্যালেন্সি হচ্ছে 2। ভ্যালেন্সি মানে যোজ্যতা 2। তাই জন্য অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা হচ্ছে NH4 2SO4 1। কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস মানে কপার 1 নিয়ে এসেছে এখানে, অক্সিজেন তো সবসময় 2, তাই জন্য Cu2O। ফেরিক নাইট্রেট মানে আয়রন এসেছে 3 যোজ্যতা নিয়ে, তাই ফেরিক নাইট্রেট হচ্ছে নাইট্রেটের 1, তাহলে FeNO3 এইভাবে আমরা সংকেত তৈরি করতে পারবো। তাহলে আজকে আমরা কি পড়লাম? আমরা পরমাণুর গঠন, আমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই টার্মগুলো আমরা শিখলাম। কি করে আয়ন তৈরি হয় সেগুলো আমরা জানলাম।
যোজ্যতা কাকে বলে জানলাম এবং যৌগের সংকেত লিখতে শিখলাম। তোমাদের ঠিক এইগুলোই কাজ। তোমাদের কাজ এবার লিখে নাও কিভাবে কি করতে হবে, শুনে নাও। আমি কতগুলো মৌল আর মূলকের নাম লিখে দিয়েছি। তোমাদের একটা চার্ট এইভাবে করে, সেই চার্টে 3টে কলাম থাকবে, নাম লিখবে, এই নামগুলো তার পাশে পাশে তার চিহ্ন লিখবে এবং তার পাশে পাশে তার করেসপন্ডিং ভ্যালেন্সিটা লিখবে, যোজ্যতা লিখবে। তাহলে নাম, চিহ্ন, যোজ্যতা লিখে নাও। পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, ফসফরাস, ক্লোরাইড, কার্বনেট, হাইড্রক্সাইড, সালফেট, নাইট্রেট, ক্লোরেট, বাইসালফেট, এই 12টা। আর সেকেন্ড কোয়েশ্চেনে হচ্ছে অণুগুলোর সংকেত লেখো। জাস্ট 2টো কলাম হবে, একটা হচ্ছে নাম আর একটা হলো সংকেত। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম নাইট্রেট, কিউপ্রিক ক্লোরাইড, ফেরাস সালফেট, অ্যামোনিয়াম বলিনি কিন্তু, কারণ এগুলো অণু, অ্যামোনিয়া, সোডিয়াম কার্বনেট, ফসফরাস পেন্টক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, কপার সালফেট। আশা করি তোমরা যোজ্যতা এবং চিহ্ন যখন ভালোভাবে শিখে যাবে, এই সব কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।